দেশের বাইরে যারা থাকে মানে হইতেছে যারা সেটেল হইতে চায় অথবা সেটেল হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আর কি আমি বলতে চাই যে বাংলাদেশে যদি কিছু হয়, ধরেন যে কোনো সমস্যা অথবা অসুবিধা, রাস্তাঘাট ভাঙা, এগুলো নিয়ে তাদের কোনো কথা বলার অধিকার আমার মতে মানে তাদের নাই। কারণ কি? কারণ হইতেছে তারা বাংলাদেশ অপছন্দ, এই কারণে তারা চলে গেছে ফ্যামিলি নিয়ে অথবা ফ্যামিলি নিয়ে থাকে। তো ওইখানে তারা হচ্ছে ধরেন যে আপনার মানে ভবিষ্যৎ প্রজন্ম ওইখানে, তারা মনে করে এটা অনেক সেফ দেশ, তাই ওখানে থাকতে চায়। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো কিছু বলার রাইটস অটোমেটিকলি আর থাকে না। এখন ঠিক আছে আমার দেশ ভাঙা, ঠিক আছে আমি বুঝছি। তো তারা হয়তোবা মনে করতে পারে যে তারা রেমিটেন্স পাঠায়, এটা অনেক কিছু করে। তো এখন আপনারা হয়তোবা রেমিটেন্স পাঠান আপনার বাবা-মা অথবা দাদা-দাদি, তারা আর বাংলাদেশে কতদিন থাকবে? কিন্তু আপনার যে ভবিষ্যতের প্রজন্ম আপনি যে শুরু করলেন বাইরের দেশে, সেটাই তো কন্টিনিউ হবে, তাই না? তারা বাংলাদেশে কখনো আসবে না, বাংলাদেশ তাদেরকে পছন্দ হবে না, ভালো লাগবে না। তো এখন তো এখন এটা একটা সাবজেক্ট, এটা একটা চ্যাপ্টার। তো এখন আরেকটা বিষয় হইতেছে এটার পাশাপাশি যে বাংলাদেশ যে উন্নতি হইতেছে না অথবা রাস্তাঘাট যে ভাঙা থাকে, এটা কেন থাকে? এটার কারণ হইতেছে যে মানুষ যখন মানে দেখে যে রাস্তাঘাট ভাঙা ভালো না, তারা যেরকম বাইরে চলে যায়। তো চলে গেলে তো আপনার যে সমস্যাটা রয়ে গেল এটা তো ফিক্স হলো না, তাই না? এখন আপনি এটা করতে পারেন যে আপনি বাইরে গেলেন, কাজের জন্য গেলেন অথবা কোনো কিছুর জন্য গেলেন, আবার আপনি নিজের দেশে চলে আসলেন যে ওটা আমার ফিক্স করতে হবে, এটা আমার ঠিক করতে হবে, সেই উদ্দেশ্যে আপনি আবার ব্যাক করলেন। কিন্তু আপনি যদি বাইরেই থাকেন, ওইখানেই যদি আপনি থেকে যান, ওইখানে যদি আপনি আপনার বংশ বিস্তারের সিদ্ধান্ত নিয়ে নেন, সেখানে আপনার বাংলাদেশের মানে বাংলাদেশের ব্যাপারে কোনো নাক গলানো আপনার পক্ষে মানায় না। তো এখন এখানে ব্যাপারটা হইতেছে যে আপনি যদি চান যে প্রবলেমগুলো ঠিক হোক, বাংলাদেশের সমস্যাগুলো ঠিক হোক, তাহলে আপনি বের হয়ে তারপরে এগুলো আর কি মানে ধরেন যে আপনি চলে আসবেন দেশে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাড়াবেন, তারা বাংলাদেশের জন্য কাজ করবে। এরকমই তো হয়, এটাই তো করা উচিত আপনাদের, তাই না? তো এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যারা হইতেছে দেশ চালায়, তারা কেন রাস্তাঘাট ঠিক করে না? কেন মনে করেন যে আমাদের আমাদের এই অবস্থা কেন? আমাদের রাস্তাঘাট এত নোংরা কেন? আমরা এই যে এত বছর পার হইলো, যে এত টাকা পাচার হইলো, এত নিউজ পাইলাম, এত টাকা রেমিটেন্স, আমরা কেন উন্নত করি না? এটার আরকি একটা মূল কারণ হচ্ছে যে যারাই ক্ষমতায় আসে, তারা হচ্ছে নিজেদের চিন্তাটা আগে করে। তো জনগণের চিন্তাটা করে না। কারণ কি? আমাদের দেশে যদি ভাঙাচোরা রাস্তাঘাট না থাকে, আমরা যে মনে করেন যে বাইরে আমরা যে ছবিগুলো দেখি, বাংলাদেশের বাইরে যে ছবিগুলো যায়, যে ভিডিওগুলো যায়, এখানে আমাদের বাংলাদেশটা গরিব একটা কান্ট্রি হিসেবে ফুটে ওঠে। তো এই কারণে আমাদের দেশের যে লিডাররা আছে, অন্য দেশে গিয়ে তারা হচ্ছে সাহায্য চাইতে পারে। তারা বলতে পারে যে আমার দেশের জন্য সাহায্য লাগবে। তো এই কারণে তারা আর কি অনুদান পায়, অনুদান নিতে পারে। তো এই অনুদান তো কাজে লাগায় না, সেটা তারাই ইউজ করে, হ্যাঁ? অথবা পাচার করে দেয় অথবা যাই করে। সেটি যেরকম যে বিদেশ থেকে যে খেজুর-টেজুর আসে। তো অনুদান মানে কি? গরিব কান্ট্রি তাই আসে। কিছুদিন আগে চায়না বাংলাদেশে অনুদান দিল জামাতের মাধ্যমে। মানে যেটা সবাই জানলো। অনেকে এটা নিয়ে অনেক কাহিনী করার চেষ্টা করছে। তো অনুদানের মাধ্যমে মানে চায়না বুঝাইতে চাইলো যে তারা সাহায্য করতেছে বাংলাদেশকে। আর চায়নার চোখে বাংলাদেশ হচ্ছে গরিব। এটাই স্বাভাবিক। তো এখন তো এই কারণে তারা হচ্ছে বাংলাদেশটাকে আর উন্নত করে না। তো আমরা কি করতে পারি? আমার হচ্ছে আমার হচ্ছে মানে মানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা যদি দেশের বাইরে যাই, আমরা এটা হচ্ছে পালায় যাওয়ার মতো। আমরা যদি আর কি সেটেল হওয়ার চিন্তা করি, মানে শুধু আপনি যদি যাবেন পড়ালেখা করতে, চাকরি-বাকরি কাজ করতে, অনেক টাকা-পয়সা কামাবেন, এইখানে কোনো অসুবিধা নাই। সমস্যা হচ্ছে আপনি যখন সেটেল হইতে যাবেন অন্য দেশে, এইটা হচ্ছে সমস্যা। তো তারা হচ্ছে ওই দখল নিয়ে বসে থাকবে। আপনি ধরেন যে বাংলাদেশ থেকে বেরিয়ে গেলেন, আপনি কতদিন থাকবেন আপনি? আপনি চিন্তা করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার পোলাপাইন, তারা কি আজীবন বাঁচবে? মরবে না? অবশ্যই মরবে। তো এখন আপনি বাঁচার ভয়ে আপনি ধরেন আপনারা এরকম একটা জায়গায় মানে আপনি বানাইলেন আপনার ক্ষমতা দিয়ে, টাকা-পয়সা দিয়ে, যেখানে আপনি আপনার পরিবার খুবই খুশিতে, টাকা-পয়সার সমস্যা নাই, খাবার-দাবারের সমস্যা নাই, জামা-কাপড়ের অসুবিধা নেই, খুব সেফ। কয়দিন বাঁচবেন? এটা হচ্ছে প্রশ্ন। কারণ দুনিয়াটা আল্লাহ এভাবেই তৈরি করছে যে আপনি যত ভালোভাবেই থাকেন, যত যাই করেন না কেন, এখানে একটা লিমিটেশন আছে। আপনার টাইম সবসময় পার হয়ে যেতেছে। টাইম ইজ রানিং আউট।
এখন আপনার ধরেন যে যত আরামেই থাকেন, মানে আমরা তো বুঝতে পারি, ধরেন যে একটা আয়োজন করলেন, খুবই বিশাল একটা আয়োজন করলেন, অনেক মানুষ দাওয়াত দিলেন, অথবা আপনার পরিবারের সাথে দেখা করলেন অনেক দিন পরে, এই আনন্দের সময়গুলো থাকে না, এগুলো সব পার হয়ে যায়, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। তো দুনিয়াটাতে মানে দুনিয়াকে আপনি যতই মনে করেন আকর্ষণীয়, যত সুবিধা অথবা যত কিছুই বানান না কেন, দেখবেন যে এই সময়টাও পার হয়ে গেছে। দুনিয়ার সময়টা আপনি কষ্টে থাকেন, আনন্দে থাকেন, পার হয়ে যাবে। কষ্টে থাকলে মনে হয় একটু স্লো পার হয়, আর আনন্দে থাকলে, একটু ভালো থাকলে মনে হয় যে একটু তাড়াতাড়ি পার হয়ে যেতেছে, কিন্তু সময় ঠিকই পার হবে। এই যে এত নায়ক নায়িকা অথবা এত রিচ, এত মানুষ দেখছেন, সে সব আর কি মারা যায়, বুড়া হয়ে যায়, থাকে না, কেউই থাকে না। অনেক রিসার্চ, অনেক স্টাডি, অনেক টাকা পয়সা তারা ব্যয় করছে যে তারা কিভাবে মানে আরেকটু বেশি বাঁচতে পারে। এরকম বিলিয়নার্সদের এরকম নিউজ আছে, তারা হইতেছে পার্সোনাল সায়েন্টিস্ট রাখছে, যে তারা গবেষণা করতেছে কন্টিনিউয়াসলি যে কিভাবে মানে তার আয়ুটা একটু বাড়ানো যায়, একটু বাড়ানো যায়, তারা কিভাবে আরেকটু বেশি দিন বাঁচতে পারে, এটা নিয়ে তারা আর কি গবেষণা করতেছে। বিলিয়নারদের বাসায় মানে এরকম সায়েন্টিস্ট রাখা, বুঝছেন, পার্সোনাল সায়েন্টিস্ট তাদের গবেষণা করার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো এখন এখন আম, আমার কথা বাদ দিয়ে আপনি তারপরও বাইরে যে সেটেল হওয়ার চিন্তা করতে পারেন, যদি আপনার আখিরাতের অথবা কোনো ধর্মে যদি আপনি বিশ্বাস না করেন। বাট আপনি যদি চিন্তা করেন, আপনার যদি বিশ্বাস থাকে যে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আমি মারা যাওয়ার পর আল্লাহর কাছেই যাব, তো আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে, যদি এরকম কোনো চিন্তা ভাবনা আপনার থাকে, তখন আপনার আম, মানে আমি যেটা বললাম এটা করা, মানে এটাই আপনার জন্য উত্তম। আর আপনি নিজেই চিন্তা করেন বিষয়গুলো। আর হচ্ছে আপনি যদি মানে আল্লাহর উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনি মনে করেন যে বাইরে যেয়ে থাকতে পারেন, আপনি চিন্তা করবেন না আমি 2 দিন থাকবো দুনিয়াতে, ভালোভাবে থাইকে যাই। তো যাওয়ার পরে কই হবে, কি হবে, কই যাবেন, এইটা তো আপনার আর মাথায় নাই। তো অ্যাজ এ মুসলিম আমি বলবো যে আর কি দুনিয়াটা হচ্ছে টেম্পোরারি, তো আমরা ওইভাবেই আর কি থাকবো। আর আমার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে, আমি যদি অনেক বড়লোক হই, আমি মনে করেন বাইরে গেলাম, ছবি তুললাম যে দেখো আমি এত এত টাকার শপিং করছি, হ্যাঁ, আমি এটা করছি সেটা করছি, ছবি তুলে দেখাইতেছি, কাদেরকে দেখাইতেছি, আমার বাঙালিদেরকে দেখাইতেছি, আমার ভাই বোন, বাঙালি ভাই বোন গরিব, তাদেরকে দেখাইতেছি। আমি তাদের কাছ থেকেই 2-1 টাকা কামায়ে তারপরে আমি তাদেরকেই দেখাইতেছি খরচ করে, যে দেখো আমি কই আছি। তো এইটা গর্ব গর্ব করার বিষয় না, গর্ব করার বিষয় হচ্ছে আমরা পুরা বাঙালি জাতিটা যখন আমরা বড়লোক হয়ে যাব, আমাদের কাছে ক্ষমতা থাকবে, অন্যান্য দেশে আমরা ত্রাণ দিব, এরকম যদি হয়, তখন হইতেছে আমরা আম, আমরা হইতেছে গর্ববোধ করব যে আমার মানে শুধু আমি না, আমার বাংলাদেশিরা হইতেছে বড়লোক, কোনো জায়গায় গেলে ওই দেশের মানুষ আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করবে, হ্যাঁ, ওইভাবে আমাদেরকে দেখবে। তো তখন আমরা গর্বিত বোধ করব যে জাতি হিসেবে, মানুষ হিসেবে, বাঙালি হিসেবে। তো এখন অন্য অন্য দেশে গেলে মানে যেরকম হয় আর কি, তো বাংলাদেশটাকে গরিব করেই দেখে। তো আমাদের বাঙালির ভিতরে আমরা নিজেরা মারামারি করে কোনো লাভ নাই। মানে আমরা যত নিজেদের ভিতরে মারামারি করব, এই যে রাজনীতি, পলিটিক্স, এগুলো নিয়ে মারামারি করব, এর ভিতরে আমাদের কোনো উন্নতি হবে না। আপনার বেতন 10-20 হাজার টাকায় 10-20 হাজার টাকাই থাকবে, যত রাজনীতি নিয়ে মারামারি অথবা যত যাই করেন। উন্নত করতে হলে পারলে এরকম উন্নতি করেন, ওই যে কি বলে, এই যে বলে কি যে বাংলাদেশে ওই গার্মেন্টস শিল্প মেয়েরা চালায়, মেয়েরা আগায় আছে, ঘোড়ার ডিম আসলে বিষয়টা। তো বাংলাদেশে অর্ডার আসে কারণ বাংলাদেশে মানুষের দাম নাই। আমি যে গার্মেন্টস, টেক্সটাইল, তারপরে এই ইন্ডাস্ট্রিতে আছি, তো আরও বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশে এর আগে থেকেই জানি, বাট আর কি কথা বলা হয় নাই। তো বাংলাদেশে মানে অর্ডারগুলো আসে অন্য অন্য দেশ থেকে, কারণ বাংলাদেশে শ্রমিকের দাম কম, মানুষের দাম কম, অল্প টাকা দিয়েই অনেক কাজ করায় ফেলতে পারে তারা। কারণ ওই যে $1 সমান কত টাকা, বাংলাদেশে হিসাব জানেন না আপনি, এই কারণে। তো আমাদের দেশ তখন আগাবে না আমরা যখন বলবো যে আমাদের গার্মেন্টস শিল্প আছে, হ্যাঁ, আমরা এত $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি। তারা জাস্ট মানি প্রিন্ট করে, আর আপনি কাজ করে করে মাথার ঘাম পায়ে ফেলে এটা তারপরে আপনি কামান। এইটা হইতেছে পার্থক্য। এই যে অনেক মানুষ ইউটিউব করে, যারা যাদের লোকেশন হইতেছে আমেরিকা, তাদের ভিডিওতে তারা বেশি টাকা আয় করতে পারে, তারা ডলারে কামায়।
মানে পরিমাণ বেশি থাকে। আর যারা হইতেছে লোকেশন অনুযায়ী বাংলাদেশে তাদের আয়টা কম হয়। তো এটা কেন হয়? যাই হোক, ওটা আবার অন্য জিনিস। তো আমরা ওদিন আমাদেরকে উন্নত বলবো যখন আমাদের নিজস্ব এআই থাকবে, আমাদের ফেসবুক চালাইতে হবে না, আমাদের নিজস্ব ফেসবুক থাকবে, আমাদের নিজস্ব মানে ওয়েবসাইট, আমাদের নিজস্ব কি বলে রকেট থাকবে, আমরা কি বলে যে আম, অস্ত্রের দিক থেকে আমাদের প্রতিরক্ষা বাহিনী আগাই থাকবে, ধরেন যে অন্য দেশ যেন অ্যাটাক করতে না পারে। তারপরে টেকনোলজি, কম্পিউটার, ধরেন যে বাংলাদেশের নিজস্ব গাড়ি তৈরি হইলো, নিজস্ব হোন্ডা তৈরি হইলো, এই যে আমেরিকা, চায়নাতে এখন ইলেকট্রিক কার আছে, বাংলাদেশে এগুলো তৈরি হবে। তো টেকনোলজি, হ্যাঁ, এদিক দিয়ে যখন আপনি আগাবেন তখন দেখবেন অন্য অন্য দেশরা আপনারা কীভাবে চাপ দেয়। তো তখন আপনি বুঝতে পারবেন যে আমার দেশ আসলে উন্নত হইতেছে। তো আপনাদের যখন এরকম সায়েন্টিস্ট থাকবে, আমরা যখন এরকম নিজস্ব এআই থাকবে, প্রযুক্তি থাকবে, তখন আমরা বুঝবো যে না, আমরা আসলে উন্নতি করতেছি। ওই যে গার্মেন্টস, মানুষের জামা কাপড় সিলায়ে অনেক টাকা আয় করে, এটা আর কি আমরা সবাইকে শুনাই যে আমাদের দেশের এত টাকা আয় হয়েছে, বাট এইটা কিছুই না। কারণ হইতেছে এটা টাকাগুলো কাজে লাগতেছে না কোনো জায়গায়। ওই যে যারা 10,000 টাকা 15,000 টাকা বেতন পায়, যে গার্মেন্টসে কাজ করতেছে, তারা 10,000 15,000 টাকাতেই আছে এখনও। তো এটা কখন মানে ওরকম উন্নত হয় নাই। বাট এই কয়েক বছরের ভিতরে যে ভিয়েতনাম, থাইল্যান্ড, ওইখানে অনেক চাইনিজ কোম্পানি চায়না থেকে বের হয়ে গেছে, কারণ চায়নাতে শ্রমিক কস্ট মানে মানুষের বেতন, স্যালারি বাইরে গেছে আগের থেকে। তো এখন অন্যান্য কোম্পানি মানে অন্যান্য যারা অর্ডার প্লেস করে, তারা এখন চায়নাতে প্লেস না করে থাইল্যান্ডে প্লেস করছে। তো কয়েক বছরের ভিতরে থাইল্যান্ড উন্নত হয়ে গেছে। এখন কি করে, অনেক মানুষ দেখবেন যে থাইল্যান্ডে ঘুরতে যায় এখন খালি, কারণ তারা অনেক মানে সাজায় ফেলছে তাদের সিটিগুলো। তো এখন থাইল্যান্ড থেকে তারপরে ভিয়েতনাম এখন অনেক উন্নত হয়ে গেছে। ভিয়েতনামে মানুষের স্যালারি এখন অনেক বেশি। তো এখন মানুষ চিন্তা করতেছে যে এখন বাংলাদেশের পালা আর কি, বাংলাদেশে এখন অর্ডারগুলো আসবে, অনেক অর্ডার আসবে, অনেক ফ্যাক্টরি মুভ করবে বাংলাদেশে। কিন্তু এটা করতেছে না, কারণ বাংলাদেশ স্টেবল না। বাংলাদেশের রাজনীতি, মানুষ মারে, এগুলোর জন্য বাংলাদেশে মানুষ ইনভেস্ট করতে ভয় পায়। তা আমি যে কোম্পানিতে আছে, উনিও চাইছিল বাংলাদেশে একটা কোম্পানি খুলতে, বাট ভয় পায় যে বাংলাদেশ স্টেবল না আর কি। আমিও মানে কি বলবো, আমি নিজেও তো বলবো না যে যান বাংলাদেশে যান কোম্পানি খুলেন, আমিই তো জানি আমার দেশের অবস্থা। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় দেশের জন্য কিছু করবো আর কি। আপনাদের বলার ইচ্ছে হইতেছে, আমি আশা করবো যে আপনারাও দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন, যে পালায় যাবেন না অন্য দেশে। যদি পালায় যান তাহলে দেশের সম্পর্কে কোনো কথা বলবেন না, যে আহারে আমার দেশটা যে এত মানুষ মরলো, এত এটা হলো সেটা হলো, এগুলো নিয়ে বলবেন না কিছু। তো আমার মতে এখন আমাদের করণীয়, মানে আমাদের বাংলাদেশের সবাই যারা আছে বাংলাদেশে, যে আমাদের যে রাস্তাঘাট, তারপরে আমাদের পোশাক আশাক, আমাদের বাসা বাড়ি, এগুলো সব কিছু পরিষ্কার রাখা উচিত একদম। তারপরে যে এলাকায় যে যে দায়িত্বে আছে আর কি, এমপি মন্ত্রী যারাই আছে, তাদের সবাইকে আমাদের জনগণ থেকে প্রেশার দেওয়া উচিত যে এই রাস্তা ভাঙা, এটা যেন ঠিক করা হয়। তারপরে এই গাড়ি, বাংলাদেশের যে গাড়ি, যে রাস্তা, যে দেখা যায় যে একবারে মানে মুড়ির টিন বলে আর কি, যেগুলো আর কি কালার রং টং উঠে গেছে, লেখা টেখা ঠিক নাই, একবারে চ্যাপটা ট্যাপটা, এইসব বাসের টাসের এগুলোর ভিডিও ওই যে চাইনিজ যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে ভাইরাল হয়। আর বাংলাদেশের নামটা কয়ে যায় তো বুঝেনি। আর আমাদের দেশের সরকারে এটাই চায়, কারণ এইরকম ডিসপ্লে এগুলো দেখাই, এই যে ভাঙ্গাচোরা গাড়ি, রোড, এগুলো দেখাই তারা অনুদান পায়, যেন মানে তাদের পকেট যেন ভরতে পারে, বুঝছেন। এই কারণে ওই যে ভাঙা গাড়ি দেখে তারা কিছু বলে না, যাত্রী ভাড়া বেশি দিল নাকি এটা দেখেও কিছু বলে না, কারণ তাদের পকেট ঠিক থাকলে সব ঠিক। তো জনগণের কি হইলো এটা দেখার তাদের টাইম নেই, এটা হচ্ছে মূল বিষয়। তো এখন যেটা করা উচিত, আমাদের জনগণরা মিলে এগুলো করা উচিত, যে বাস মালিক অথবা মানে যে আছেন বাস মালিক যারা আছে, অথবা যারা বাসে কাজ করে, তাদের কি সন্তানাদি নাই, তাদের কি বাসা বাড়ি নাই, তাদের কি মা বাবা নাই? তো সবাই আমরা এরকম একজন আরেকজনকে সচেতন করতে করতে, সচেতন মানে কি, মানে বলতে বলতে এই মানে রাস্তাঘাট এগুলো সব পরিষ্কার করা উচিত।
আমাদের পোশাক আশাক থেকে শুরু করে, আমাদের খাওয়া দাওয়ার স্টাইল থেকে শুরু করে, আমাদের রাস্তাঘাট বাসা বাড়ি শুরু করে সব কিছু একদম পরিপাটি টিপটাপ করা উচিত একদম। তো এর এর মাধ্যমে যেন সরকারের আশায় আমরা যেন ওরকম বসে না থাকি যে সরকারের একজন লোক আসবে এটা ঝাড়ু দিবে। আপনার বাসার সামনে আপনি একটু ঝাড়ু টাড়ু দেন, একটু পরিষ্কার করেন, তো তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে মানে চেষ্টা করেন যে বাংলাদেশের যে রূপটা আছে এটা চেঞ্জ করে দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, তো যে সরকারের আশায় মানে সরকারি করবে, সরকার করবে, কিছু জিনিস তো সরকারের ছাড়া হয় না, তো ওইটার জন্য আমরা সরকারকে আমাদের প্রেশার দিতে হবে আর কি। আর বাকি যা আছে এগুলো হইতেছে আম, আমাদেরই দেখতে হবে। বাংলাদেশের জনগণকে চেঞ্জ হইতে হবে। সরকার বাংলাদেশের জনগণ চেঞ্জ করতে পারবে না, বাট সরকার ইমেজটা চেঞ্জ করতে পারবে, ওই পরিবেশটা তৈরি করে দিতে পারবে। তো আমাদের ওইটাই করা উচিত। তো যেন মানুষ আমাদেরকে নোংরা অথবা এরকম গরিব ওরকম যেন মানে এই বিজনেস যেন না করতে পারে রাজনীতিবিদরা। তো অনেকে মনে করে যে আমি সেটেল হব কি না, এই উত্তরটা দিয়ে দিই। আমি অনেক আগে এই বিষয়ে আমি উত্তর দিছি, ভিডিও বানাই ফেলছিলাম একটা, যে মানুষের দেশে আমার সেটেল হওয়ার ইচ্ছা নাই, মরারও ইচ্ছা নাই, আমার ভবিষ্যৎ প্রজন্ম এখানে গড়ারও ইচ্ছা নাই। তো আমি এখানে আসছি কাজ টাজ করতে, যেহেতু আমি সেম কাজ বাংলাদেশে করলে আমার মানে মানে স্যালারি অথবা যে মানে যাই হোক সুবিধা হচ্ছে আকাশ পাতাল ডিফারেন্স আর কি। তো এখান থেকে কিছু একটা করে আমি যেন আবার দেশে যাই, দেশের জন্য কিছু করতে পারি, সেটা হচ্ছে চিন্তা। আমি আশা করবো সবারই এরকম যেন থাকে। তো আপনি আপনার ছেলে পেলের জন্য আপনি যদি দেশ ত্যাগ করেন, তো সেখানে লুজারটা মূলত আপনি হইতেছেন। যেন 2 দিন পরে দেখবেন যে মানে আপনি মানুষের দেশেই আছেন, এটা মানুষের জিনিস, মানুষের বাসা, মানুষের রাস্তাঘাট, এখানে আপনি যত গ্রিন কার্ডে নেন যাই নেন ওইটা আপনার না আর কি, উইরা আসার ছুঁড়া বসার মতো। তো এর থেকে চলেন দেশের জন্য কিছু করার চেষ্টা করি, গড়ার চেষ্টা করি। জানি না ভিডিওটা কে দেখবে, বাট যদি দেখেন ইনফরমেশনগুলো যদি মানে মনে হয় যে ভালো, তাহলে শেয়ার দিবেন। আম, আমি শেয়ার লাইক এগুলো চাই না সাধারণত, বাট এখন বলতেছি কারণ চিন্তা করতেছি যে আসলে ভিডিও বানানো দরকার, এই চিন্তা ভাবনাগুলো মানুষের সাথে শেয়ার করা উচিত। এখনের সময় যে নাচানাচি, যে টিকটকে নাটক মাটক এগুলো দেখে, যে ফুটবল খেলা এগুলো দেখে মানুষের মাইন্ডটা এতটা জ্যাম হয়ে গেছে যে সঠিক কোনটা অথবা কি করা উচিত এখানে মানুষ ফোকাস রাখতে পারে না এখন, বুঝছেন? এই যে আগে যদি মানুষ মানে মনে করেন যে 2 বন্ধু একসাথে দেখা হয়েছে, তারা তাদের হয়তো বা মানে কি কথাবার্তা বলতো, আপনি চিন্তা করেন তাদের সাবজেক্টটা টপিকটা কি ছিল, আর এখন তাদের টপিকটা কি, ফুটবল, ক্রিকেট, তারপরে হচ্ছে মুভি, এই নায়ক সেই নায়ক, এইগুলো আর কি। এগুলো সব সেট করে দেওয়া হয়েছে যেন মানে মানুষ যেন ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, হ্যাঁ, মানুষ যেন ফোকাস করতে না পারে। আচ্ছা যাই হোক, তো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকেন। আল্লাহ হাফেজ।